আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থির করার জন্যই পরিকল্পিতভাবে পাহাড়ে সহিংসতা, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান বিএনপি মহাসচিবের। বিচার বিভাগকে স্বাধীন রাখতে সুপ্রিম কোর্টে হচ্ছে আলাদা সচিবালয়, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার প্রধান বিচারপতির। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চরম অনিশ্চয়তা, কক্সবাজারে পরিস্থিতি ফের অস্থিতিশীল হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। এবং গার্মেন্টস শিল্প অস্থিতিশীল করতে বিদেশি ইন্ধন আর ষড়যন্ত্র কাজ করছে, জানালেন শ্রম সচিব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 3 পার্বত্য জেলার সকল নাগরিককে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বাধীন সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙ্গামাটি পরিদর্শন শেষে এই আহ্বান জানান। তারা বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি শান্ত থাকলেও ছাত্র জনতার ডাকে পার্বত্য এই 2 জেলায় চলছে 72 ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। 18 সেপ্টেম্বর দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং হতাহতের ঘটনার পর রাঙামাটি পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দুপুরে রাঙামাটি সেনানিবাসে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। রাঙামাটি পরিদর্শন শেষে প্রতিনিধি দল যাবেন খাগড়াছড়ি। এদিকে প্রশাসনের হস্তক্ষেপে পার্বত্য এই 2 জেলার পরিস্থিতি এখন শান্ত, যদিও 2 অঞ্চলের ছাত্র জনতার ডাকে সড়ক ও নৌপথে চলা 72 ঘণ্টার অবরোধে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আমরা এখনো পাই নাই, ইনশাল্লাহ পেন্ডিং চলছে, পেয়ে যাব, কিন্তু আমরা জানতাম না যে এই জায়গায় অবরোধ। মুন্সিগঞ্জ থেকে আসছি 17 জন, সবাই একসাথে ফাইসা গেছি। অবরোধের কারণে আমরা চিন্তা করলাম যে ব্যাক আমরা ফেনী চলে যাব, কিন্তু আসলে পরিস্থিতি এমন একটা অবস্থা হয়ে যায় যে ফেনী যাওয়ার মতনও সাহসটা করতে পারিনি। অনেক গাড়ি আবার সাজেকে বাইজে রয়েছে। তো এখন যদি সেনাবাহিনী অথবা যদি কেউ এসকর্ট দিয়ে দেয় আমাদেরকে, তাহলে আমরা যাবো আর না হলে এসকর্ট ছাড়া তো যাওয়া যাবে। এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আশ্বাস দেন সুষ্ঠু বিচার নিশ্চিতের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, খাগড়াছড়ি থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি আবু দাউদ। গত বুধবার যে একটি অনাকাঙ্ক্ষিত এক যুবককে পিটিয়ে হত্যার জের ধরে জেলার দীঘিনালা এবং খাগড়াছড়ি সদরে সহিংস ঘটনা ঘটে। দীঘিনালায় বেশ কয়েকটি দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়, খাগড়াছড়িতে 3 জন নিহত হয়, বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনার প্রতিবাদেই মূলত আজকে এই সড়ক অবরোধ, যেটি 72 ঘন্টা ধরে চলার কথা রয়েছে। এবং বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের যে আঞ্চলিক দল ইউপিডিএফ এই অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে তা পালনের জন্য আহ্বান জানিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে খাগড়াছড়ি পরিস্থিতি দেখার জন্য সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ খাগড়াছড়ি আসছেন। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন পার্বত্য উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা। তো এই প্রতিনিধি দল মূলত আজ বিকেলে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। মূলত এখানকার শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আগামীতে কিভাবে সবাই পাহাড়ি বাঙালি মিলেমিশে থাকতে পারে, সেই জন্য একটি হয়তো দিক নির্দেশনামূলক বক্তব্য তারা দিতে পারেন। এই হলো খাগড়াছড়ির সড়ক অবরোধ কর্মসূচির সর্বশেষ। পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি। একটু সমস্যাকে অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও
ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সেখানে ইন্টারনেট সেবা নির্বিঘ্ন আছে উল্লেখ করে তিনি বলেন, পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র এবং দেশকে অশান্ত করার ষড়যন্ত্র আছে। রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। সকালে ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। এই ধরনের কিছু অভিযোগ করার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ সত্যটা জেনে তারপরে এটা বলি, এটাও আমার অনুরোধ থাকবে। দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু অনেকেরই রয়েছে। যে আমরা এখানে দেখছি নানাভাবে এখানে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা হচ্ছে, তবে বাংলাদেশের মানুষ সতর্ক আছে এবং সরকারিভাবে সবগুলো বিষয়কে কিন্তু দ্রুত সময়ের মধ্যে অ্যাড্রেস করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থির করার জন্যই পরিকল্পিতভাবে পাহাড়ে সহিংস পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান তিনি। এ সময় ছাত্র রাজনীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ কোনো সমাধান নয়, তবে রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হতে পারে। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব জানান মির্জা ফখরুল। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 7টি দাবি করেছে জম্মু শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এ সময় সামরিক বেসামরিক বাহিনী উদ্দেশ্য প্রণোদিতভাবে পাহাড়ের উপজাতিদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেন জম্মু শিক্ষার্থী রূপায়া শ্রেষ্ঠা। এ সময় পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারেরও দাবি জানান তারা। 17 সালেও সেনাবাহিনী সবসময় এই বিষয়টা বলবার মানে তাদের যে বৈধতা দেওয়ার চেষ্টা করে যে পার্বত্য চট্টগ্রামে তাদের উপস্থিতি কেন জরুরি, সেজন্য তারা কি করার চেষ্টা করে, সংঘাত, কৃত্রিম সংঘাত তৈরি করার তারা সবসময় চেষ্টা করে এসছে। এবং বর্তমান সময়ে যেগুলো তৈরি হচ্ছে এগুলো আমরা মনে করি যে এই সংঘাতগুলো এক ধরনের কৃত্রিম। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন রাখতে সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টে বিচারকদের উদ্দেশ্যে দেওয়া অভিভাষণে তিনি একথা জানান। এ সময় বিচার বিভাগে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণাও দেন তিনি। অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ নিয়ে জনগণের ক্ষোভ দূর করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। 42 লাখ মামলা, বিচারক সংকট, রয়েছে এজলাসের স্বল্পতা, এমন নানা সমস্যার মধ্যে আছে জেলা পর্যায়ের আদালত ও এর বিচারকরাও। তার উপর বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে নতুন বাংলাদেশে বিচার ব্যবস্থায় মানুষের আস্থা ফেরানো। এমন পরিস্থিতির মধ্যেই সুপ্রিম কোর্টে বিশেষ আয়োজন, যেখানে সারা দেশ থেকে আগত সকল পর্যায়ের বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ঘোষণা করেন দেশের বিচার বিভাগের রোডম্যাপ। বিচার বিভাগের স্বাধীনতার আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতকরণে UN বেসিক প্রিন্সিপলস অন দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারিতে বর্ণিত বিধানসমূহ অনুসরণীয় বেস্ট প্র্যাকটিস গাইডলাইন হিসেবে চিহ্নিত করা হবে। বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পর বিচার বিভাগে গুণগত পরিবর্তন আনয়নে আমার অন্যতম কাজ হবে বিচারকগণের যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করা। শুধু বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করলেই হবে না, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গায়েবী ও ঢালাও মামলার এক নোংরা সংস্কৃতি শুরু করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার, যা পাল্টে ন্যায় বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এখন আপনারা নিয়োগ পেয়েছেন, শপথ নিয়েছেন, শপথের প্রতি আপনাদের এলিজিয়েন্স রেখেন, কোনো দলের প্রতি রেখেন না। আমরা এমন একটা বিচার বিভাগ প্রতিষ্ঠা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেখানে প্রকৃত ন্যায় বিচার হয়। এ সময় যারা ফ্যাসিজমের দোষর হিসেবে এখনো বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমাদের বিচারকদের পদ পদবি সুযোগ সুবিধা বৃদ্ধি হলেও তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মানসিকতা হ্রাস পেয়েছে।
বিচার বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি, বা যা অর্থনৈতিক কিংবা বুদ্ধিভিত্তিক দুর্নীতি হতে পারে। জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ যে কোনো ধরনের দুর্নীতি কিংবা সিন্ডিকেট মুক্ত থাক। দুর্নীতির প্রচলিত ধারণায় অর্থনৈতিক লেনদেনকে বুঝালেও বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক। এর আগে জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় প্রধান বিচারপতির অভিভাষণের অনুষ্ঠানে বিচার বিভাগের বিভিন্ন সংস্কারের দাবি তুলে ধরেন বিচারকরা। বাংলাদেশের প্রতিটি আদালতে শিশুদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা এবং উক্ত ডে কেয়ারের জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন স্টাফ নিয়োগের দাবি জানাচ্ছি। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ও মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো চরম অনিশ্চয়তায় পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কক্সবাজার এলাকা অস্থিতিশীল সহ নানা ধরনের ঝুঁকির আশঙ্কা করছেন তারা। সংকট সমাধানে সামনের জাতিসংঘ অধিবেশনে অন্তর্বর্তী সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। রোহিঙ্গাদের প্রতি মানবিকতা দেখাতে গিয়ে এখন মানবিক সংকটে উখিয়া টেকনাফের মানুষ। তাদের জীবন চালাতে হুমকির মুখে পড়েছে স্থানীয়দের জীবন। 2017 সালে প্রায় 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ক্যাম্পে প্রতিদিন জন্ম হচ্ছে 98 রোহিঙ্গা শিশুর। সে হিসেবে গত 7 বছরে যোগ হয়েছে 2.5 লাখ নতুন মুখ। তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আওয়ামী লীগ সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। সরকার পরিবর্তনে থমকে গেছে সবকিছু। রাখাইন রাজ্য প্রায় দখলে নিয়েছে আরাকান আর্মি। নতুন করে আসছে রোহিঙ্গারা। এ অবস্থায় তাদের ফেরত পাঠানো কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাকান আর্মি এখন রাখাইন প্রদেশে প্রায় নিয়ন্ত্রণ নেওয়ার কাছাকাছি। এখন সেটা যদি তারা নেয় তাহলে আরেকটা রাউন্ড, আরেকটা লেয়ার অফ কমপ্লেক্সিটি তৈরি হবে। এখন যে ধরনের সংকটগুলো আছে সেটি আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সেটা রোহিঙ্গাদের মধ্যে একটা হতাশা সৃষ্টি করবে, বাংলাদেশিদের মধ্যে করবে এবং সেখানে বিভিন্নভাবে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী তাদেরকে অপব্যবহারের সুযোগ নিতে পারে। গত 4 দশকে কক্সবাজারে আশ্রয় নিয়েছে প্রায় 20 লাখ রোহিঙ্গা। তাদের অনেকেই ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে। প্রত্যাবাসন অনিশ্চয়তায় ঝুঁকি বাড়ছে। সংকট সমাধানে যুক্তরাষ্ট্র চীনের সাথে অন্তর্বর্তী সরকার প্রধানকে নতুন করে আলোচনার পরামর্শ বিশ্লেষকদের। এটা মানতে হবে যে গত 7 বছর আমাদের চেষ্টা সফল হয়নি। তো কাজেই এখন অন্য কোনোভাবে চেষ্টার কোনো সুযোগ আছে কিনা হয়তো সেগুলো আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। সামনেই যে জাতিসংঘের সাধারণ অধিবেশন আছে সেখানে সহ এটির একটি আন্তর্জাতিক আলাপ আলোচনা করে এটার একটি সমাধান হতে পারে। চিন্তা ভাবনা করতে হবে, অন্য কোনো সৃজনশীল পদ্ধতিতে চেষ্টা করে সমাধান খুঁজতে পারি কিনা সেই চেষ্টাটা করে যেতে হবে এবং সেটা কূটনৈতিকভাবে করতে হবে। এর বাইরে কোনো রাস্তা তো অন্তত আমার জানা মতে নাই। প্রত্যাবাসনে তৃতীয় একটি দেশে নিয়ে যাওয়ার ব্যাপারটি, এটি যদি অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনায় রাখে অবশ্যই এটি একটি বাস্তবসম্মত প্রক্রিয়া। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা জোরদারের পরামর্শ দেয়া হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের পোশাক কারখানা অস্থিতিশীল করতে বিদেশি ইন্ধন রয়েছে বলে জানিয়েছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, কারা ষড়যন্ত্র করছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ সময় শুধু ষড়যন্ত্রকে দায়ী না করে ক্ষতিটিকে স্থিতিশীল করতে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে মালিক এবং সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের পর হঠাৎই শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে অস্থির হয়ে ওঠে দেশের পোশাক খাত। এর ফলে প্রায় 40 লাখ মানুষের কর্মক্ষেত্র হয়ে ওঠে অশান্ত। অভিযোগ ওঠে এতে বাইরে থেকে উস্কানি দেয়ার। এবারের ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল পোশাক খাতের এই অস্থিরতা।
শ্রমিকের যে জীবনমান মানুষ সেটা। অনুষ্ঠানে শ্রম সচিব AHM শফিকুজ্জামান বলেন, কি কারণে অস্থির হয়ে উঠেছিল বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় এই খাত। এই 15 বছরের যে বৈষম্য, এই অধিকারের বঞ্চনা, 15 বছরের একচেটিয়া যে প্রভাব ছিল, সেই প্রভাবের পরে যে বৈষম্য ছিল, শ্রমিকদের নেতাদের মধ্যে অনেক বিভেদ, এবং তাদের এই বিভেদের সুযোগটার কারণেই কিন্তু ওই সাধারণ শ্রমিক তারা তাদের অধিকারের জায়গায় তারা কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শ্রমিকদের বেতন বৈষম্য ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের ন্যায্য অধিকারের ক্ষেত্রে যদি তাদেরকে বঞ্চিত করা হয়, তারা আপনারা যত রাষ্ট্রীয় পদক পান না কেন, যত আন্তর্জাতিক পদক পান না কেন, যত সুন্দর গ্রিন ফ্যাক্টরি আপনারা করেন না কেন, যত ভিআইপি সিআইপির মর্যাদা আপনারা পান না কেন, সবকিছু কিন্তু ম্লান হয়ে যাবে। সে কারণে আমি বলি, আজকের এই ছায়া সংস্থার মধ্যে দিয়ে আমাদের শ্রমিক মালিক একত্রিত হয়ে আমাদের যে গার্মেন্টস শিল্পকে, সেই শিল্পকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এতে পোশাক খাত অস্থির করতে কারা ইন্ধন দিচ্ছে তা খতিয়ে দেখারও দাবি ওঠে। পার্শ্ববর্তী কোনো দেশ আমাদের শ্রমিকদেরকে উস্কানি দিয়ে, আমাদের শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে আমাদের ফ্যাক্টরিগুলিতে, আমাদের কারখানাগুলিতে অসন্তোষ তৈরি করে আমাদের অর্ডারগুলো আমাদের বায়ারদেরকে বিদেশে অন্য দেশের দিকে বা তার নিজের দেশের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিনা। সে কারণে আমি বলি, আপনারা সকলেই সচেতন থাকবেন। আমাদের পোশাক কারখানায় কোনো বিশৃঙ্খলা তৈরি করবার জন্য তাদের কোনো রকম কোনো আক্রমণ যাতে আমার এই পোশাক কারখানায় না লাগে, সেদিকে আমাদের সকলকে সচেতন থেকে আমাদের এই পোশাক কারখানাকে চালু রাখবার জন্য আমি সকলের নিকট দাবি জানাচ্ছি। ভিয়েতনাম, কম্বোডিয়া এবং আমাদের আশেপাশের দেশগুলো, তারা তো আমাদেরকে কখনই আমাদের উৎপাদন ব্যবস্থা চালিয়ে দিতে দিবে না। এখানে কিন্তু বাইরের ইন্ধন আছে। এই যে বাইরের ইন্ধন, এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টও তাই বলে, তাহলে আমাদের সেটা আইডেন্টিফাই করতে হবে। অনেকটা সময় হয়তো আমরা জিওপলিটিক্যাল ইস্যুতে এই বাইরের ইন্ধনগুলোকে আমরা হয়তো বা ওইভাবে অ্যাড্রেস করতে পারিনি, কিন্তু এখন যে সরকার এসেছে, আপনারা দেখেছেন ইতিমধ্যেই হাওয়া কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রতিযোগিতায় প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। শ্রমিক অসন্তোষ কাটিয়ে চলছে শিল্পাঞ্চল আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো। সকাল থেকে শ্রমিকরা নিজ নিজ শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমে যোগ দিয়েছেন। শ্রমিক আন্দোলনের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে মালিকরা কাজ করছেন। বায়ারদের সময় মতো তৈরি করা পোশাক চেষ্টা করছেন দিতে। সকাল থেকে এখন পর্যন্ত শিল্পাঞ্চলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানিয়েছে, বেশ কয়েকটি কারখানা বন্ধ থাকলেও অন্য সব তৈরি পোশাক কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে পিটিএ হত্যার ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ওই শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কারেরও আদেশ দিয়েছেন। এছাড়া ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ মাসুমকে বদলে ঔষধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস আল মামুনকে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক নয়, উপদেষ্টাদের সিদ্ধান্তই গ্রহণযোগ্যতা পাবে বলে জানিয়েছেন সরকারি চাকরিতে বয়সসীমা 35-এর দাবিতে থাকা আন্দোলনকারীরা। রাজধানীর শাহবাগে চাকরিতে বয়সসীমা 35 করার দাবিতে আয়োজিত মার্চ ফর 35-এর তারা কথা বলেন। তাদের দাবি মেনে না নিলে 26 লাখ শিক্ষার্থী প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেবে বলেও জানান তারা। সেই সাথে ভুয়া মুক্তিযোদ্ধা ও ভুয়া সনদে নিয়োগপ্রাপ্তদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। আমাদেরকে কেন বারবার বোঝা রাখা হবে? বিগত সরকার আমাদেরকে বোঝা বানিয়ে রাখছে, বর্তমান সরকারও যদি আমাদেরকে বোঝা বানিয়ে রাখে, তাহলে আমরা যাব কার কাছে? আমাদের কথা একটাই, দাবি একটাই, 35-এর থেকে যদি 35 দিনও কম হয় তাও আমরা মানব না। সুন্দরবনের অবিশ্বাস্যভাবে বাড়তে শুরু করেছে বাঘের সংখ্যা। বনের বিভিন্ন অংশে 1300-রও বেশি ক্যামেরা বসিয়ে পর্যবেক্ষণ করে এর প্রমাণ পেয়েছেন গবেষকরা। খুশির এ খবর খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে পরিবেশ ও বন মন্ত্রণালয়। 6 বছরে অন্তত 30টি রয়্যাল বেঙ্গল টাইগার বেড়েছে বলে আশা করা হচ্ছে। খুলনা প্রতিনিধি SM হাবিবকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। জলবায়ুর পরিবর্তন আর একের পর এক প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে, এমন দুঃসংবাদ 10 বছর আগে দেয় বন বিভাগ। 2004 সালে
পার্কমার্ক বা পায়ের ছাপ গুণে সুন্দরবনে পাওয়া গিয়েছিল 419টি রয়্যাল বেঙ্গল টাইগার। 2015 সালে ফের চালানো হয় জরিপ, তখন পাওয়া যায় 106টি, অর্থাৎ 11 বছরে সুন্দরবনে 70% বাঘই মারা পড়েছে শিকারীদের হাতে নয়তো অসুখে। তবে আশার খবর জাগে 2016 সাল থেকে। নানা পদক্ষেপ নেয় গেল 8 বছরে সুন্দরবনে 40টিরও বেশি বাঘ বেড়েছে বলে আশা করছেন কর্মকর্তারা। আমাদের একটা জেনারেশন আমরা এই বাঘের বাচ্চাগুলিকে বাঁচাতে সক্ষম হয়েছি। আমাদের সুন্দরবনের ভিতরে যে স্মার্ট পেট্রোলিং হচ্ছে বা অভয়ারণ্যের পরিমাণ বেড়ে গেছে এবং এইখানে কোনো এই ধরনের নাশকতা বা এই ধরনের বাঘ হত্যার পরিমাণ অনেক কমে গেছে। বনের বিভিন্ন স্থানে 1200টি ক্যামেরা বসিয়ে ওই বাঘের সংখ্যা গণনা করেছেন কর্মকর্তারা, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানাবে বন ও পরিবেশ মন্ত্রণালয়। আমাদের যে 2011 সালে যে প্রোটোকলটা হইল বাঘ সংরক্ষণের বিষয়ে, সেটাতে গুরুত্ব দিয়ে আমরা যদি এই সীমান্তটা রক্ষা করতে পারি ভালো মতো, তাহলে আমাদের এই বন্যপ্রাণী পাচার একদমই কমে যাবে। সুন্দরবনের বাংলাদেশি অংশের আয়তন 6017 বর্গ কিলোমিটার। এর মধ্যে বনের 4832 কিলোমিটার স্থলে এবং জলে 1185 বর্গ কিলোমিটার। 1997 সালের তথ্য অনুযায়ী জলে স্থলে 504টি প্রজাতির প্রাণী আছে সুন্দরবনে। জলবায়ু সুরক্ষার নানা পদক্ষেপের কারণে গেল কয়েক বছরে তা আরও বেড়েছে বলে আশা করছেন কর্মকর্তারা। সুন্দরবনে বাঘ সহ বিভিন্ন প্রাণীর সুরক্ষায় 13 বছর আগে করা বাংলাদেশ ভারত প্রোটোকল চুক্তি বাস্তবায়নেরও তাগিদ দিয়েছেন বন বিশেষজ্ঞরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 6 দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি রপ্তানি শুরু হয়েছে। সোনামসজিদ স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, বন্দর পরিচালনায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক কর্তৃপক্ষের সাথে আমদানি রপ্তানিকারক গ্রুপের বৈঠকের পর সকাল থেকে আমদানি রপ্তানি শুরু করেছেন ব্যবসায়ীরা। এর আগে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম দুর্নীতি বন্ধ সহ 4 দফা দাবিতে 15 সেপ্টেম্বর থেকে ব্যবসায়ীরা আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করেন। নাটোরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপির এই নেতা বলেন, দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রামে গণমাধ্যম ছিল অন্যতম অংশীদার। আইসিটি আইন সহ নানা প্রতিবন্ধকতার মাঝেও গত 16 বছরে অনেক গণমাধ্যম জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে না হয় সেজন্য প্রকৃত গণতান্ত্রিক ও জনবান্ধব সরকার প্রতিষ্ঠায় গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন দুলু। অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র ও নির্যাতিত নেতৃবৃন্দ ছাড়াও জেলার কর্মরত প্রায় সব গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। নতুন করে যাতে ফ্যাসিবাদ বা একক আধিপত্য আবারও প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য রাষ্ট্রের প্রতিটি খাতে সংস্কার করতে হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মীর আলী আহসান জুনায়েদ। আন্দোলনটা শুধু শিক্ষার্থীদের ছিল না জানিয়ে তিনি বলেন, এটি সব শ্রেণী পেশার মানুষের গণ অভ্যুত্থান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসি সিপিএ আয়োজিত আগামীর বাংলাদেশ জনগণের সমান ক্ষমতায়ন ও কার্যকরী রাষ্ট্র প্রতিষ্ঠায় নাগরিক ভাবনা নিয়ে সেমিনারে বক্তারা বলেন, রাষ্ট্রের প্রতিটি বিভাগে ফ্যাসিবাদের দোসরদের সরাতে হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আরেকটি অনুষ্ঠানে অর্থনৈতিক ন্যায় বিচার ফোরাম মানুষের মৌলিক চাহিদাসমূহকে অলাভজনক পণ্য ঘোষণা, প্রচলিত কর ব্যবস্থা সংস্কার সহ 8 দফা সংস্কার প্রস্তাব পেশ করে। এমন পরিবর্তন আনতে হবে যাতে কোনো ব্যক্তির একক আধিপত্য, একক ক্ষমতা, একক শাসনতন্ত্র প্রতিষ্ঠা না হয়। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স যেন তৈরি হয়। ফেসিবাদী শাসন ব্যবস্থা কোনো রাজনৈতিক দল যেন আবার কায়েম করার এস্টাবলিশ করার সুযোগ না পায়, যদি আমরা একই রকমভাবে প্রতিবাদী হয়ে উঠতে পারি। সংবিধান সংশোধন বা পুনর্লিখন যেখানেই যান না কেন, আপনাকে কি করতে হবে যে বর্তমানে আমাদের যে সকল রাজনৈতিক দলের ব্যাপক সমর্থন রয়েছে তাদের সাথে আপনাকে একটা পলিটিক্যাল ডায়ালগে যেতে হবে। তো আমার মনে হয় বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারে আছেন, এখানে বর্তমানে যারা আছেন ডক্টর ইউনূস সাহেব ব্যতীত অন্য যারা আছেন,
আমার মনে হয় আরো কিছু যোগ্য লোককে অন্তর্ভুক্ত করা উচিত, যাতে এই পলিটিক্যাল ডায়ালগটা সাকসেসফুল হয়। এবারে পার্টিক্স খেলার খবর। চেন্নাই টেস্ট জয়ে ভারতের বিপক্ষে 515 রানের বিশাল টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। আগের দিনে 3 উইকেটে 81 রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। 2 অপরাজিত ব্যাটসম্যান ঋষভ পান্ট ও শুভমান গিলের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে বড় স্কোর গড়ে রোহিত শর্মার দল। লাঞ্চের পর পান্ট 109 রানের পুঁজিতে মেহেদী হাসান মিরাজের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন। টাইগারদের সাফল্য বলতে এতটুকুই। পান্ট ফেরার পর শুভমান গিলও সেঞ্চুরি পূরণ করেন। শেষ পর্যন্ত 4 উইকেটে 287 রানে ইনিংস ঘোষণা করে ভারত। তাতে লিড পায় তারা 514 রানে। ভারতে 376 রানের জবাবে মাত্র 149 রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে 55 রান। ফুটবল ফেডারেশনের সভাপতি পদে কাউকে সমর্থন দেবে না বিএনপি। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের অবস্থান তুলে ধরেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক। স্বৈরশাসক শেখ হাসিনার দোসর হলেও সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা হোক তা চান না তিনি। রিপোর্ট করছেন এসএম আশরাফ। গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের পতনের পর পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন আগামী 26 অক্টোবর। সব আলোচনার কেন্দ্র সভাপতি পদ নিয়ে। কদিন আগেই ব্যবসায়ী তরফদার রুহুল আমিন ঘোষণা দেন তিনি লড়বেন এই পদের জন্য। সেদিন একই অনুষ্ঠানে দর্শক সারিতে উপস্থিত ছিলেন বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ও ক্রীড়া সংগঠক। তাই গুঞ্জন সভাপতি পদে কি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের সমর্থন পাচ্ছেন সাইপ পাওটেকের মালিক। আমরা একটি স্পষ্ট কথা বলতে চাই, কিন্তু আওয়ামী লীগের যারা দোসর রয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাদের অবদান রয়েছে সেই লোকগুলিকে বিএনপি সমর্থন করে। সেটা XYZ যে কেউ হতে পারে। দল থেকে কাউকে কোনো আলাদা করে সমর্থন দিচ্ছি না। আমাদের সমর্থনটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাদের অবদান রয়েছে, ফুটবলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই ধরনের লোক যদি সভাপতি পদে আসেন তাদের সকলের প্রতি আমাদের সমর্থন থাকবে। এ সময় তিনি ক্রীড়া উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর যেন অতি দ্রুত সংস্কার হয়। এই কাজী সালাউদ্দিনের যে আজ্ঞাবহ ডিএফএ গুলি আছে সেগুলোকে কিভাবে সংস্কার করা যায় এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যায়, যাতে যোগ্য কাউন্সিলররা আসে, তারা যাতে যোগ্য লোককে বেছে নিতে পারে। যে ক্রীড়া উপদেষ্টার এখানে অনেক বেশি ভূমিকা রাখার বিষয় রয়েছে এবং পাশাপাশি আমাদের যে জেলা ক্রীড়া সংস্থাগুলো রয়েছে তাদেরও বিশেষ ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে। দেশের স্বার্থে, দেশের ফুটবলের স্বার্থে প্রত্যেকটি ডিএফএ এর সংস্কার হওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিএনপির ক্রীড়া সম্পাদক কথা বলেন দেশ সেরা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক 2 এমপি সাকিব আর মাশরাফির বিরুদ্ধে হওয়া মামলা নিয়েও। সাকিব মাশরাফির মতো একজন বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তারা যেভাবে তাদের ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য তারা এই স্বৈরাচার সরকারের সাথে অংশগ্রহণ করেছে, এটি তাদের সবচেয়ে বড় অপরাধ এবং এটির জন্য জাতি তাদেরকে ক্ষমা করবে কি করবে না সেটা আমি জাতির কাছে ছেড়ে দিলাম। বাট আমি একজন স্পোর্টসম্যান হিসেবে চাই কারো নামে যাতে কোনো মিথ্যা মামলা না হয়, তাদেরকে যাতে কোনো হয়রানি করা না হয় এবং তারা এই সরকারের সাথে থেকে যে সকল অপরাধের সাথে জড়িত ছিল সেই অপরাধগুলি যদি তারা করে থাকে অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে তাদের অবশ্যই বিচার হবে এবং সেটা বাংলাদেশের মানুষ দেখবে। যে নির্দলীয় করব। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। আমাদের সকলের সমর্থন। ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে সৌদি প্রো লিগে আল ইত্তেফাককে 3-0 ব্যবধানে হারিয়েছে আল নাসর। সৌদি আরবের দাম্মামে গত রাতে খেলার 33 মিনিটে স্পট কিকে রোনালদো এগিয়ে দেন আল নাসরকে। বল দখলে এগিয়ে থাকা আল নাসরের পক্ষে খেলার 56 মিনিটে দ্বিতীয় গোলটি করেন সালেম আল নাদি, আর খেলার তৃতীয় ও শেষ গোলটি করেন তালিস্কা। এই জয়ে 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 4র্থ স্থানে উঠে এলো স্টিফানো পিওলির দল, আর হারলেও সমান ম্যাচে 9 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল ইত্তেফাক।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থির করার জন্যই পরিকল্পিতভাবে পাহাড়ে সহিংসতা, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান বিএনপি মহাসচিবের। বিচার বিভাগকে স্বাধীন রাখতে সুপ্রিম কোর্টে হচ্ছে আলাদা সচিবালয়, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতি। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চরম অনিশ্চয়তা, কক্সবাজারের পরিস্থিতি ফের অস্থিতিশীল হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। এবং গার্মেন্টস শিল্প অস্থিতিশীল করতে বিদেশি ইন্ধন আর ষড়যন্ত্র কাজ করছে জানালেন শ্রম সচিব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।